প্রায় দেড় যুগ পর মুক্ত পরিবেশে ভোটের উৎসবে দেশ। আজ থেকে শুরু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। সিলেট থেকে প্রচারণা শুরু করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভোট চাইলেন ধানের শীষের পক্ষে। কিছুক্ষণ পর যোগ দেবেন নির্বাচনী প্রথম জনসভায়। দুই দশক পর চট্টগ্রামে যাচ্ছেন তারেক রহমান। 25শে জানুয়ারি অংশ নেবেন পোলো গ্রাউন্ড মাঠের সমাবেশে। চট্টগ্রামে বিপিসির প্রধান কার্যালয় হলেও চেয়ারম্যান ও পরিচালকরা অফিস করেন ঢাকায়। দাপ্তরিক বিভিন্ন কাজের সমন্বয় নিয়ে জটিলতা। প্রায় দেড় যুগ পর মুক্ত পরিবেশে দেশে শুরু হলো ভোটের উৎসব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আজ থেকে শুরু হলো ভোটের আনুষ্ঠানিক প্রচারণা। নিজ নিজ দলের পক্ষে ভোট চেয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করবেন প্রার্থীরা। চলবে 10ই ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত। সভা, সমাবেশ, মিছিল, জনসভা আর পথসভায় ভোট উৎসবে মুখর থাকবে সারা দেশ। তবে এবারের নির্বাচন আগের চেয়ে আলাদা। পোস্টারবিহীন প্রচার, ড্রোনে নিষেধাজ্ঞা, সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়াকড়ি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে স্পষ্ট সীমারেখা টেনে দিয়েছে নির্বাচন কমিশন। কি করা যাবে, কি করা যাবে না, নির্দেশনা মেনে ভোটারদের কাছে যেতে হবে প্রার্থীদের। দেশে ভোটার সংখ্যা প্রায় 12,77,00,000। সাম্প্রতিক সংসদ নির্বাচনগুলোর তুলনায় এবার অংশগ্রহণকারী দলের সংখ্যাও বেশি। 59টি নিবন্ধিত দলের মধ্যে 51টি দল প্রার্থী দিয়েছে। 12ই ফেব্রুয়ারি হবে ভোট গ্রহণ। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশের মধ্য দিয়ে আজ থেকে শুরু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করছে বিএনপি। এতে অংশ নেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। প্রায় 2 যুগ পর বুধবার রাতে তিনি সিলেট পৌঁছান। রাতেই হযরত শাহজালাল ও শাহপরান রাদেহু আলাইহিস সালামের মাজার জিয়ারত করেন। বিএনপি চেয়ারম্যান একে একে অংশ নেবেন 7 জেলার সমাবেশে। মৌলভীবাজারের সদর উপজেলার শেরপুরের আইনপুর খেলার মাঠ, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত উপজেলা মাঠে, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে, কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে, নরসিংদীর পৌর এলাকা সংলগ্ন এলাকায় ও নারায়ণগঞ্জ জেলার 2500 উপজেলার রূপগঞ্জের গাউসিয়ায় সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। প্রচারণায় বিএনপির 31 দফা রাষ্ট্র ক্ষমতায় গেলে দলটি কী করবে এবং আই হ্যাভ এ প্ল্যান এর পরিকল্পনা ভোটারদের কাছে বিস্তারিত তুলে ধরবেন। নিজ নিজ আসন থেকে দলের মনোনীত প্রার্থী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও প্রচারণায় মাঠে নামবেন। আজ আগামী শনিবার তারেক রহমান চট্টগ্রাম সফরে যাবেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম জনসভায় বক্তব্য রাখবেন আজ। এর আগে অংশ নেবেন দ্য প্ল্যান ইউথ পলিসি টক উইথ তারেক রহমানের। সেখান থেকে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, সেখানকার সবশেষ তথ্য কি রয়েছে জানাবেন। ধন্যবাদ। আমি এখন রয়েছি হোটেল গ্র্যান্ড সিলেটে। এখানেই হল রুমে কিন্তু সেই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে কিছুক্ষণের মধ্যে, যেটি বলা হচ্ছে দ্য প্ল্যান ইউথ পলিসি টক উইথ তারেক রহমান। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে মঞ্চ প্রস্তুত রয়েছে এবং সেই সাথে এখানে উপস্থিত রয়েছেন তরুণ প্রজন্মের বেশ কয়েকজন প্রতিনিধি। বিএনপি নেতারা আমাদেরকে জানিয়েছেন এই তরুণ প্রজন্মের প্রতিনিধিদের সাথে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু কথা বলবেন, তাদের ভাবনার কথা জানবেন এবং আগামী দেশ গড়ার যে পরিকল্পনা, সেই পরিকল্পনাটা কিন্তু তিনি জানান দেবেন। তো সব কিছু মিলিয়ে কিছুক্ষণের মধ্যেই এই অনুষ্ঠান শুরু হবে এবং মঞ্চে একটি মাত্র চেয়ার রয়েছে যেখানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বসবেন। এছাড়াও এখন যে সকল তরুণদের দর্শক দেখতে পাচ্ছেন তারা কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিংবা বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশন, বিভিন্ন সেবামূলক স্বেচ্ছাসেবী কাজে এবং উদ্যোক্তাও রয়েছেন, তরুণ উদ্যোক্তা, তাদের একটা সমাবেশ ঘটেছে। তো যে বিষয়টি বিএনপি নেতাকর্মীরা আমাদেরকে জানিয়েছেন, যেহেতু তারুণ্যের বাংলাদেশ এবং বিএনপি চেয়ারম্যানের যে লক্ষ্য, মিশন এবং ভিশন, সেই ভিশনে তারুণ্যকে প্রাধান্য দেওয়া হয়েছে। সেই লক্ষ্যকে সামনে রেখে কিন্তু এ ধরনের আয়োজনের কথা বলা হয়েছে। তো সব কিছু মিলিয়ে এখানে এই অনুষ্ঠানে তরুণদের কথা শোনার পর, তরুণদেরকে তার ভাবনার কথা জানানোর পর তিনি সরাসরি চলে যাবেন সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে। আমরা সকালে মাঠের পরিস্থিতি দেখে এসেছি। আমরা দেখেছি সেখানে কিন্তু এরই মধ্যে লোকে লোকারণ্য হয়ে গেছে এবং
সাধারণ মানুষজনের পাশাপাশি বিএনপি নেতাকর্মীরা কিন্তু তারা বিভিন্ন সাজে সজ্জিত হয়ে এসেছেন এরই মধ্যে, এবং তারা স্লোগান দিচ্ছেন। তারাও কিন্তু অপেক্ষার প্রহর গুনছেন কখন তাদের প্রিয় নেতা আসবেন, এখানে এসে তার ভাষণ দেবেন। সেই ভাষণটি শোনার জন্য একটু পেছনে যেতে চাই, তার আগে কিন্তু গতকাল সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন তারেক রহমান। সেখান থেকে সরাসরি চলে যান হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দরগা শরীফে। এরপর সেখান থেকে চলে যান হজরত শাহপরান রহমতুল্লাহি আলাইহির দরগা শরীফে। সেখানে সেই দুটো দরগা শরীফে আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর অনেকটা রাত হয়ে গেলেও কিন্তু তিনি ছুটে যান দক্ষিণ সুরমায় বিরাইমপুর এলাকায় তার শ্বশুর বাড়িতে, যেটি আসলে সিলেটের জন্য একটি আবেগের জায়গা। বিএনপি নেতাকর্মীরা বলছেন যে জামাতাকে প্রস্তুত করতে তারা কিন্তু সেখানে সব ধরনের আয়োজন রেখেছিলেন এবং বেশ জনসমাগম হয়, বেশ একটি বলা যায় যে একটি স্নিগ্ধ আতিথ্য তাকে দেয়া হয়। তো সব কিছু মিলিয়ে এখন এই দ্য প্ল্যান ইউথ পলিসি টক উইথ তারেক রহমানের যে আয়োজন, সেটি কিন্তু শুরু হওয়ার অপেক্ষায়। আমরাও সেই অপেক্ষায় রয়েছি। এখানে যে তরুণরা আছেন সেই তরুণরাও সেই অপেক্ষায় রয়েছেন। কিছুক্ষণের মধ্যে হয়তো বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এখানে আসবেন এবং সেই অনুষ্ঠান শুরু হবে। সেই পর্যন্ত আমরা অপেক্ষায়। প্রত্যুষ ধন্যবাদ আপনাকে। আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান, জানাবেন নির্বাচনী প্রতিশ্রুতি। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আনোয়ার, সমাবেশের প্রস্তুতি কেমন দেখছেন? এছাড়া সাধারণ মানুষের বক্তব্য কি জানাবেন? সঞ্জিদা, বিএনপির যে মূল যে প্রচারণা যদি সেটি বলি তাহলে বলতে হবে যে সিলেটের যে আলিয়া মাদ্রাসা, এই আলিয়া মাদ্রাসা কিন্তু মঞ্চ প্রস্তুত, রাতেই মঞ্চ প্রস্তুত হয়ে গেছে, অর্থাৎ পুরোপুরি কিন্তু এখন প্রস্তুত। আর এই যে আলিয়া মাদ্রাসা যে মাঠটি রয়েছে, সেই মাঠ আমরা সকালেও যেটি দেখাচ্ছিলাম যে অনেকটাই কিন্তু পরিপূর্ণ ছিল। এখন কিন্তু একেবারেই সমাগম কিন্তু পুরোটাই ঘটে গেছে। অর্থাৎ আমি যদি বলি তাহলে মাঠ এখন আলিয়া মাদ্রাসার মাঠ কিন্তু অনেকটাই পরিপূর্ণ। তথ্য হচ্ছে যে এখানে বিভিন্ন স্তরের নেতাকর্মী এরই মধ্যে সমবেত হয়েছেন। রাত ভরই কিন্তু এখানে নেতাকর্মীরা অবস্থান নিয়েছিলেন। আর এখানে সিলেট 4 আসন থেকে শুরু করে সুনামগঞ্জ সাল্লা যে উপজেলাটি রয়েছে, অর্থাৎ সুনামগঞ্জ 1 আসনের যে নেতাকর্মী যারা জনসাধারণ রয়েছে, তারা কিন্তু আসলে এরই মধ্যে অনেকটাই কিন্তু আলিয়া মাদ্রাসায় এসে উপস্থিত হচ্ছেন। তথ্য হচ্ছে যে একটি একেবারেই কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আপনি খবরে যেটি বলছিলেন, তারেক রহমান প্রায় 2 যুগ অর্থাৎ 2 দশক পরে সিলেটের মাটিতে পা রেখেছেন। তিনি গতকালও রাতে অর্থাৎ মধ্যরাতে তার যে শ্বশুরালয় রয়েছে, অর্থাৎ এই যে সিলেটের খুব অদূরেই সদর থেকে দক্ষিণ সুরমাতে, সেখানেও তিনি কিছু অনেকটাই নির্বাচনী যে আসলে মূল যে কার্যক্রম সেটি কিন্তু ইতিমধ্যেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শুরু করে দিয়েছেন, এটি কিন্তু বলাই যায়। এখন সামনের যে দিনগুলো রয়েছে, অর্থাৎ এই যে 12 ফেব্রুয়ারি নির্বাচনকে ধরে, অর্থাৎ নির্বাচনী যে যাত্রা, যে হাওয়া, সেটি কিন্তু একেবারেই পুরোদমে শুরু হয়ে গেল দেশব্যাপী। সেটি কিন্তু আজ থেকেই আসলে শুরু একরকম। আর এখানে যে নেতাকর্মী যারা আছেন, বিভিন্ন স্তরের নেতাকর্মী, সেই সঙ্গে জনসাধারণ যারা আছেন, তাদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনার যে মাত্রাটি আসলে দেখেছি সঞ্জিদা, সেটি আসলে বলাই বাহুল্য। আর এখানে তারা বলার চেষ্টা করছেন যে তারা অনেক দীর্ঘ 15-16 বছর পর তারা ভোট দিবেন। এখানে অনেক তরুণ ভোটার আছেন, তাদের সঙ্গে আমি কথা বলেছি, তারা খুবই উৎসাহ উদ্দীপনা রয়েছে, তাদের মধ্যে উচ্ছ্বাস রয়েছে দেখেছি। একই সঙ্গে তারা ভোট দিতে পারবে এমন একটি উচ্ছ্বাস তারা প্রকাশ করেছেন। আর নেতাকর্মীদের মধ্যে তো আশা প্রত্যাশার জায়গা অনেক। বিশেষ করে এখানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তিনি সিলেটে এসেছেন, আজকে তিনি এই জনসমাবেশে আসবেন, বক্তব্য রাখবেন, অর্থাৎ তাকে এক নজর দেখা, সেই সঙ্গে তার মুখের কথা শোনা, এই উদ্গ্রীব আমরা দেখেছি এখানকার একেবারে তৃণমূল পর্যায় থেকে শুরু করে সর্বস্তরের যে নেতাকর্মী যারা আছেন বা বিভিন্ন পেশাজীবী যারা এখানে আছেন, জনসাধারণ যারা আছেন, তারা কিন্তু তাদের মধ্যে এই বিষয়টি আমরা লক্ষ্য করেছি। এখন সামনে যে বিষয়টি রয়েছে সেটি সর্বোপরি বলতে গেলে সঞ্জিতা বলতে হবে যে এই যে আজকের নির্বাচনী প্রচারণার যে প্রথম জনসমাবেশ বিএনপির, আজকে এখান থেকে আনুষ্ঠানিক যাত্রায় আসলে বলা চলে, তো সেখানে নিশ্চয়ই আমরা তার যে বিগত সময়ে বিএনপি চেয়ারম্যানের যে বক্তব্যগুলো রয়েছে সামনের নির্বাচনকে কেন্দ্র করে, অর্থাৎ তারা যদি সরকার গঠন করতে পারে, ভোটে জয়যুক্ত হয়, সেই বিষয়গুলোই কিন্তু সর্বোপরি আজকে এখান থেকে তুলে ধরা হবে। সঞ্জিতা। আনোয়ার, ধন্যবাদ আপনাকে। 2 দশক পর নির্বাচনী প্রচারণায় যোগ দিতে চট্টগ্রামে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 25শে জানুয়ারি ঐতিহাসিক পোলো গ্রাউন্ড মাঠে মহাসমাবেশে অংশ নেবেন তিনি। এই সফর ঘিরে নেতাকর্মীদের মধ্যে বইছে উৎসবের আমেজ। দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ মিলিয়ে 10 থেকে 15 লাখ জনসমাগমের আশা নেতাকর্মীদের। 20 বছর পর বন্দরনগরী চট্টগ্রামে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
যুক্তরাজ্যে নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার পর ঢাকার বাইরে দ্বিতীয় এই রাজনৈতিক সমাবেশে যোগ দিচ্ছেন তিনি। তার এই সফর ঘিরে চট্টগ্রামের রাজনীতির মাঠ এখন সরগরম। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে দেখা যাচ্ছে ব্যাপক উদ্দীপনা। প্রস্তুতির পাশাপাশি দলের শীর্ষ নেতাকে বরণে নানা কর্মসূচি গ্রহণ করছেন দলের নেতারা। কিভাবে চট্টগ্রাম উন্নতির শিখরে যাবে সেটির যে রোডম্যাপ উনি যে তৈরি করে রেখেছেন সেটি চট্টগ্রামবাসী সেদিন শুনতে পারবেন। প্রিয় নেতাকে দেখবে, প্রিয় নেতার দিক নির্দেশমূলক বক্তব্য শোনার জন্য তৃণমূলের নেতাকর্মী হতে সাধারণ জনগণ অধীর আগ্রহে বসে আছে। মঞ্চ স্থাপন সহ আয়োজন ঘিরে দফায় দফায় সার্বিক নিরাপত্তা কার্যক্রম তদারকি করছেন নেতারা। সমাবেশকে স্মরণীয় করে রাখতে প্রস্তুতির কমতি রাখছেন না তারা। তারেক রহমানের এই সফরের মধ্য দিয়ে আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠার যে নির্বাচন, সে নির্বাচন এবং জনগণের ভিতরে একটা আলাদা উৎসাহ, উদ্দীপনা এবং ইমেজ তৈরি করবে, যেটাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ দেশ অনেক বেশি উপকৃত হবে। জনগণের মাঝেও একটা উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে যে দীর্ঘদিন পর তারেক রহমান বাংলাদেশে এসছেন। আপনারা দেখেছেন তাকে 25শে ডিসেম্বর কীভাবে দেশের মানুষ স্বাগত জানিয়েছে। একইভাবে চট্টগ্রামে তার আগমনকে স্বাগত জানানোর জন্য চট্টগ্রামবাসী উন্মুখ হয়ে আছে। চট্টগ্রামের 15টি সংসদীয় আসনের মনোনীত প্রার্থীদের নিয়ে প্রস্তুতি সভা করেছেন বিএনপির সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। আজকে উৎসাহ আমরা চট্টগ্রামবাসীর মধ্যে দেখতে পাচ্ছি। এটা শুধুমাত্র রাজনৈতিক একটা সভা হবে না, বাংলাদেশের মানুষের আগামীর বাংলাদেশ কিভাবে দেখতে চায় এবং জনগণের আকাঙ্ক্ষার একটা প্রতিফলন আমরা এখানে দেখতে পাব। নির্বাচনী ফলাফলে এটা প্রতিফলন ঘটবে আমরা বিশ্বাস করি। 2005 সালের 6 মে সবশেষ চট্টগ্রাম সফরে এসেছিলেন তারেক রহমান। সে সময় তিনি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। দলের চেয়ারম্যান হিসেবে এটাই হবে প্রথম সফর। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। প্রতীক বরাদ্দ পাওয়ার পর আজ থেকে প্রচারণায় প্রার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে লালমনিরহাট 2 আসন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, কোন কোন প্রার্থী প্রচারণায় নেমেছেন এবং নির্বাচনী আমেজ কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। সঞ্জিদা, আপনি নিশ্চয়ই জানেন যে গতকালকে প্রতীক বরাদ্দের পর থেকে কিন্তু আজই প্রথম প্রচারণা শুরু হবে এবং বেলা 2টা থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রচারণা শুরু হবার কথা রয়েছে। আমরা এই মুহূর্তে দেখছি লালমনিরহাট 2 আসনে যিনি জামায়াত মনোনীত প্রার্থী রয়েছেন ফিরোজ হায়দার লাবলু, তিনি কিন্তু গণসংযোগ শুরু করেছেন। অর্থাৎ দোকানগুলোতে যাচ্ছেন, সাধারণ মানুষের সাথে কথা বলবার চেষ্টা করছেন, গণসংযোগ করছেন। বেলা 2টা থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবার কথা রয়েছে। এছাড়াও আজকে সকালে এখন পর্যন্ত আমরা লালমনিরহাট কিংবা রংপুরে প্রার্থীদের এখন পর্যন্ত মাঠে নামতে দেখিনি। কেবলমাত্র জামায়াতে ইসলামের মনোনীত যিনি প্রার্থী তিনি মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন, ভোট প্রার্থনা করছেন এবং সেখানে কিন্তু আমরা দেখছি যে উনি হ্যান্ডবিল বিতরণ করছেন। আমরা একটু ওনার সাথেই কথা বলবো। একটু আপনার কাছে জানতে চাই, আজকে থেকে তো প্রচারণা শুরু হলো, এই আসনে 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের আসলে পরিবেশ কেমন দেখছেন এবং মানুষের সাড়া কতটা পাচ্ছেন? জি, ধন্যবাদ আপনাকে। আজকে আনুষ্ঠানিকভাবে আজকে থেকে শুরু হয়েছে প্রচারণা। ইতিমধ্যে আমরা এই অঞ্চলের মানুষের সঙ্গে আগে থেকেই ছিলাম, ব্যাপক সাড়া পাচ্ছি। আপনি জানেন যে লালমনিরহাট 2 আসনটা বিগত সময় যারা সরকারে ছিল, যারা এখানে এমপি ছিলেন, এই এলাকার মানুষের প্রত্যাশা পূরণে তারা ব্যর্থ হয়েছেন। এখানে যুবকদের কর্মসংস্থান তৈরি হয়নি। আমাদের এখানে তিস্তা মহাপরিকল্পনা আপনি জানেন, এটি কেউই বাস্তবায়ন করতে পারেনি। আপনি জানেন একটি রাস্তা, এই জেলার একমাত্র রাস্তা এটি মরণ ফাঁদ। এখন বুড়িমারি স্থলবন্দর এই রাস্তা চলাফেরা করে সমস্ত মানুষ, মালামাল আর লোড আনলোড হয় এই জায়গায়, অথচ এই এলাকার একটি রাস্তা সেটিও কেউ নির্মাণ করতে পারেনি। আমরা মনে করি এলাকার মানুষ, এলাকায় যুবকদের কর্মসংস্থান, আমাদের এই 4 লেন নির্মাণ সহ নারীদের পুনর্বাসন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ এলাকার মানুষের কাজের জন্য আগামী দিনে নতুন নেতৃত্ব চায়, নতুন সরকার চায়। সকলে বলতেছে সবাইকে দেখা শেষ, এবার দাঁড়িপাল্লা দেখতে চায়, জামাত ইসলামীকে দেখতে চায়। জনাব লাবলু, আসলে ভোটের মাঠে সমতল কতটা রয়েছে, লেভেল প্লেইং ফিল্ড পাচ্ছেন কিনা? জি, ধন্যবাদ আপনাকে। এইখানে আমাদের কথা রয়েছে যে শুরুর দিকে সরকার বললেও যে লেভেল প্লেইং ফিল্ড তারা রাখবে, কিন্তু এখন এসে দেখা যাচ্ছে যখন প্রচারণা শুরু হয়ে গেল তার আগ মুহূর্তে আমরা দেখতেছি যে কিছু কিছু এলাকায় কিছু লোকজনদেরকে ভয়ভীতি দেখে কেউ কেউ দলে যোগদান করার হুমকি দিচ্ছে, মামলার হুমকি দিচ্ছে, পুলিশ দিয়ে গ্রেপ্তারের হুমকি দিয়ে তাদের কাছে একটা দলে যোগদান করার জন্য অপচেষ্টা চালাচ্ছে। এবং আরও দেখি সনাতন ধর্মের কিছু লোকজন রয়েছে যাদের বাসায় আমরা প্রোগ্রাম করেছি, যাদের কাছে
আমরা কথা বলেছি, মত বিনিময় করেছি। তারা বলতেছে যে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। অর্থাৎ নির্বাচনের মাঠটা সমতল নয়। সানজিদা, আমরা আসলে শুনছিলাম জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী ফিরোজা লাবলু, যিনি অভিযোগ করছেন যে এখন পর্যন্ত নির্বাচনের মাঠ সমতল নয়। একটি বিষয় জানিয়ে রাখতে চাই, লম্বালম্বী আকৃতির জেলা এই লালমনিরহাট, একই সড়কের উপরে অবস্থিত 5টি উপজেলা, 3টি আসন রয়েছে। এই 3টি আসনে মোট 22 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। লালমনিরহাট 2 আসনের মোট ভোটার 4,03,000। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে এখানে বিএনপি, জামায়াত, জনতার দল সহ মোট 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এখন পর্যন্ত নির্বাচনী প্রচারণা আজই যেহেতু শুরু হলো, আশা করা যায় সময়ের সাথে সাথে সরগরম হয়ে উঠবে প্রচারণা। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে খবরাখবর। সানজিদা। মাজিদ, ধন্যবাদ আপনাকে। নির্বাচনী প্রচারণার আরও খবর জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ, প্রচারণায় প্রার্থীরা কখন নামবেন, এছাড়া ভোটারদের মধ্যে নির্বাচনী আমেজ কেমন দেখছেন জানাবেন। সানজিদা, প্রার্থীরা কিন্তু সকাল থেকেই নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছেন এবং যথারীতি আমি আছি রাজশাহীর তেরোখাদি এলাকায়। এখানকার জামাতের রাজশাহী 2 আসনের জামাতের প্রার্থী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর, তিনি ইতিমধ্যে প্রচারণা চালাচ্ছেন, মানুষের সাথে গণসংযোগ করছেন এবং তার দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চাইছেন। এবং তিনি ছাড়াও জানিয়ে রাখছি যে রাজশাহী জেলার 6টি আসনে এবার মোট প্রার্থী রয়েছেন 29 জন, এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী রয়েছে 3 জন, অন্যরা সবাই দলীয় প্রার্থী। এবং তারা কিন্তু অধিকাংশ প্রার্থী কিন্তু আজকে দুপুরের পর থেকে প্রচারণায় নামবেন। তবে এই যে কিছু কিছু প্রার্থী কিন্তু সকাল থেকেই প্রচারণায় নেমেছেন এবং তারা কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং এভাবেই কিন্তু ভোটের মাঠ কিন্তু সরগরম হয়ে উঠেছে, প্রার্থীদের প্রচারণায় সরব হয়ে উঠেছে। আমরা একটু কথা বলবো আপনার সঙ্গে। কেমন আজকে প্রথম প্রচারণা কিভাবে শুরু করলেন একটু বলবেন? জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডিবিসি নিউজের মাধ্যমে আমার ভোটারদেরকে, রাজশাহীবাসীকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। নির্বাচন আচরণ বিধি অনুযায়ী আজকে থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হয়েছে। তা আমি আমার নিজ এলাকা, আমার বাড়ি এখানে, আমরা সকালবেলা এদিকে বড় যে অনানুষ্ঠানিক গণসংযোগ শুরু করেছি। আমরা সাহেব বাজারে সকাল 11টা থেকে শুরু করবো ইনশাআল্লাহ। আমরা নিজ এলাকায় কিছু লোকের সাথে গণসংযোগ করছি, আলহামদুলিল্লাহ ব্যাপক সাড়া পাচ্ছি। আমরা বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের কাছে যাচ্ছি, তারা জামাতকে ব্যাপকভাবে সমর্থন করছেন এবং তারা বলছেন যে আমরা বিভিন্ন দলকে এটাকে ভোট দিয়ে দেখেছি এবং জামাতকে ভোট দিয়ে আমরা দেখি জামাত কোনো পরিবর্তন ঘটাতে পারে কিনা, আমরা ব্যাপক সমর্থন লক্ষ্য করছি। ধন্যবাদ। সানজিদা, শুনছিলেন যে প্রার্থী রাজশাহী সদর আসনের ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর, তিনি বলছিলেন বেশ সাড়া পাচ্ছেন। জানিয়ে রাখছি এই আসনে বিএনপির প্রার্থী রয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, তিনি আজ দুপুর থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। সানজিদা। সৌরভ, ধন্যবাদ আপনাকে। রাঙামাটি চট্টগ্রাম সড়কে সৌদিয়া পরিবহন বন্ধ সহ বিভিন্ন দাবিতে বাস চলাচল বন্ধ করে দিয়েছে রাঙামাটি চট্টগ্রাম মোটর মালিক সমিতি। সকাল থেকে রাঙামাটির বাস কাউন্টারগুলো বন্ধ থাকায় চলছে না কোনো বাস, এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। মোটর মালিক সমিতির দাবি, তাদের সাথে চুক্তিবদ্ধ না হয়ে রাঙামাটি চট্টগ্রাম ও রাঙামাটি ঢাকা সড়কে সৌদিয়া পরিবহন চলাচল করছে। এছাড়াও মোটর মালিক সমিতির নামে চাঁদাবাজি ও হামলার মিথ্যা অভিযোগের প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেয় সংগঠনটি। বুধবার বিকালে রাঙামাটি চট্টগ্রাম সড়কে বাস চালানোয় সৌদিয়া কাউন্টার ভাঙচুর করা হয়। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির প্রধান কার্যালয় চট্টগ্রামে, কিন্তু প্রতিষ্ঠানটির চেয়ারম্যান প্রায় সময় অফিস করেন ঢাকায়, সঙ্গে থাকেন পরিচালকরাও। এতে দাপ্তরিক বিভিন্ন কাজের সমন্বয়ে দেখা দেয় জটিলতা। কর্মকর্তাদের প্রধান কার্যালয়ে উপস্থিত থাকার জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা থাকলেও মানছেন না কেউই। বিপিসির চেয়ারম্যান মাসে 2-একবার চট্টগ্রামে আসেন, থাকেন 1 বা 2 দিন। পরিচালকরাও বেশিরভাগ সময়ই থাকেন ঢাকায়। চেয়ারম্যান ও পরিচালকদের জন্য চট্টগ্রামের জয়পাহাড়ে কোটি টাকার বাংলো থাকলেও সেখানে থাকেন না তারা। বর্তমানে বাংলোটিকে ভিআইপি রেস্ট হাউস হিসেবে ব্যবহার করছে বিপিসি। চেয়ারম্যান ও অন্য পরিচালকরা ঢাকামুখী হওয়ায় বিতরণ কোম্পানিগুলোর সিনিয়র কর্মকর্তারাও হয়ে পড়েছেন ঢাকামুখী। বিপণন কোম্পানির প্রতিটি বোর্ড সভাই হয় ঢাকায়। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকার ও পাবলিক শেয়ার হোল্ডাররা। এখানে যদি সংস্থার প্রধান না থাকেন, এই হেডকোয়ার্টারের কোনো তো গুরুত্ব নেই। আমার মনে হয় আমলাতান্ত্রিক মানসিকতায় বের হয়ে তাদেরকে এইখানে আসতে হবে
এই জায়গায় দপ্তর চালাতে হবে। সব মন্ত্রণালয়ের দপ্তর ঢাকায় হওয়ায় বিপিসির প্রকল্প সংশ্লিষ্ট বিষয়ে মন্ত্রণালয়ের সভা ও জ্বালানি সংক্রান্ত আন্তঃ মন্ত্রণালয় সভাও হয় ঢাকায়। তবে ঢাকায় অফিস করলেও প্রধান কার্যালয় চট্টগ্রামের দাপ্তরিক কাজের কোনো সমস্যা হচ্ছে না জানান বিপিসির চেয়ারম্যান। কর্পোরেট অফিস আসলে কোনো কারণে চট্টগ্রামে সবসময় কর্পোরেট অফিসে আসলে রাজধানীতে থাকাই কিন্তু যৌক্তিক আমি মনে করি। থাকলে কিন্তু এই টানাপোড়েনটা হতো না। চেয়ারম্যান প্রধান কার্যালয়ে অফিস না করায় দাপ্তরিক বিভিন্ন কাজের সমন্বয় নিয়ে জটিলতায় পড়তে হয় বলে জানান সংশ্লিষ্টরা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। স্বাগত আরেকবার ডিবিসি সারা বাংলায়। চাঁপাইনবাবগঞ্জে 7 কোটি টাকার সেতুর নির্মাণ কাজ শেষ হচ্ছে না। 1 বছর আগে কাজ শেষ না করেই পালিয়ে গেছে ঠিকাদার। তাই 60 মিটার সেতুর স্বপ্নে এলাকাবাসীকে পাড়ি দিতে হচ্ছে প্রায় 10 কিলোমিটার পথ। চাঁপাইনবাবগঞ্জে বিস্তীর্ণ ফসলি জমিতে নির্মাণাধীন সেতু। এর নিচ দিয়েই চলাচল করছে যানবাহন ও পথচারী। অল্প বৃষ্টিতেই সেতুর নিচে পানি জমে যাওয়ায় এই রাস্তায় চলাচল কঠিন হয়ে পড়ে। তাই বাধ্য হয়েই 60 মিটার সেতুর বিপরীতে ঘুরে আসতে হয় প্রায় 10 কিলোমিটার পথ। 2023 সালের সেপ্টেম্বরে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর কাঁচরার খালের ওপর 60 মিটার সেতুটির কাজ শুরু হয়। 1 বছর কাজ বন্ধ, পালিয়েছে ঠিকাদার। এই ব্রিজ বন্ধ হয়ে আছে, এলাকার লোকের গাড়ি বাড়ি সবই খুব কষ্টের উপর আছে। আমরা 1 কিলো রাস্তা আমরা হাঁটি হয়তো ব্যবহার করতে পারবো, কিন্তু 6 কিলো তো হাঁটা করা যায় না। গাড়ি বেরিয়ে লেগে দাঁড়িয়ে থাকতে হয়েছে, মানে এতই অসুবিধা আর বলার কথা নাই। সড়ক ভবন যাতে ওই জমি অধিগ্রহণের জমিওয়ালার লোকজনের সাথে বসে এবং ঠিকাদারের সাথে বসে একটা মিউচুয়াল করে কাজটা যাতে সুসম্পন্ন করে। এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, একটা যে কোনো জিনিস ভাঙে গেল, ওই সমস্যার কারণে আমরা এখানে যেতে পারছি না। ব্রিজ করেছে মানুষ জনগণের উপকারের লেগে, কিন্তু উপকার তো হয়নি। এখন মানুষের ক্ষতি হয়েছে, বরঞ্চ আরো ক্ষতি হয়েছে। এদিকে দ্রুত সেতুটির কাজ শুরু করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। প্রকল্প পরিচালক মহোদয়ের কাছে আমরা সেটা সময় বর্ধনের জন্য টাইম এক্সটেনশন যেটা আমরা বলি, সেটার জন্য আমরা ঢাকা পাঠিয়েছি এবং টাইম এক্সটেনশনের অনুমোদন পেয়েছি। আমরা শীঘ্রই সেটা কাজ শুরু করব এবং আমরা আশা করি এই মাসের মধ্যে কাজ শুরু হবে এবং আমরা আগামী 2 থেকে 3 মাসের মধ্যে কাজ সম্পন্ন করব। 6,90,92,000 টাকার সেতু প্রকল্পটির কাজ শেষের মেয়াদ ছিল 2025 সালের 6 মার্চ। এদিকে নতুন করে প্রকল্পের সময় বৃদ্ধি করে মেয়াদ ধরা হয়েছে এ বছরের জুন পর্যন্ত। ডিবিসি নিউজ ডেস্ক। সরকার আমদানির অনুমতি দেয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আসতে শুরু করেছে। 52 দিন পর বুধবার দুপুরের পরে স্থলবন্দরটি দিয়ে মেসার্স ডিপি এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান 2টি ভারতীয় ট্রাকে 77 মেট্রিক টন চাল আমদানি করে। আমদানির চালগুলো 450 মার্কিন ডলারে শুল্কায়ন করা হয়েছে। হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা MR বাঁধন জানান, গত বছরের 30 নভেম্বর ভারত থেকে এই বন্দর দিয়ে চাল আমদানি বন্ধ ছিল। সংশ্লিষ্টরা জানান, হিলি স্থলবন্দরের মাধ্যমে মোট 32 জন আমদানিকারককে 14,000 মেট্রিক টন চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে।